ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নিক, দেন স্টার্ট করতেছি। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ইফতি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। ওকে, আমরা এখন আস্তে আস্তে শুরু করে দেই। তো চ্যাপ্টার 5 এর তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এটা টোটাল মার্কস হলো 88। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে থেকে আমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন এরকম দেখবো যে তোমাদের কোনো প্রবলেম যেগুলো যেগুলো কোয়েশ্চেনে ফেস করছো, মার্কস কিন্তু অলরেডি দিয়ে দিছি, বাট স্টিল যেগুলো কোয়েশ্চেনে প্রবলেম ফেস করছো ওগুলা জিনিস নিয়ে ডিসকাস করব। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 1টা আমি ফার্স্টে করাই দেই, বাকিগুলা যেন তোমাদের কতগুলা এমনিতেই প্রবলেম ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো কি বলতেছে। দ্য ডায়াগ্রাম শোস আ টাওয়ার ক্রেন অন আ বিল্ডিং সাইট। যে একটা বিল্ডিং সাইটে অনেক বড় বড় ওয়েট কি করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা লাগে। তো ওগুলা ওয়ার্কারদেরকে দিয়ে বা লেবারদেরকে দিয়ে ডিরেক্টলি মুভ না করে কি করা হয়, এরকম ক্রেন ইউজ করা হয়। কি করতেছে দেখো, এই হলো আমাদের সেন্টার, যেটা কি পিভটটা, যে এই পয়েন্টের অ্যাবাউটে কি করবে, ঘুরবে বা টার্ন করবে। এখন দেখো এই জায়গাটায় যে পিভটের থেকে এই ওয়েটের ডিসটেন্স কত, 9 মিটার। আর পিভটের থেকে এই ওয়েটের ডিসটেন্স, যে কাউন্টার ওয়েট যেটা যেটা দিয়ে ব্যালেন্স করা হয় আর কি, তো এটা হলো কত, 12 কিলো নিউটন। তো এখন বলতেছে কি, ফার্স্টে বলতেছে যে ইকুইলিব্রিয়াম মানে কি, দ্য ক্রেন ইজ ইন ইকুইলিব্রিয়াম, হোয়াট ডাজ দ্য টার্ম ইকুইলিব্রিয়াম মিন। তো তখন এখানের জন্য আমরা কি বলবো, ইকুইলিব্রিয়াম মানে কি, টোটাল সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল সাম অফ কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, তাই না? দেন বলতেছে এর মধ্যে কি, sum of clockwise moments is equal to, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, sum of ভাই এটা কয় anti-clockwise। নাম্বার? 1 নাম্বারটা? হ্যাঁ, 1 নাম্বারটা আমি করাই দিচ্ছি পুরাটা, তাহলে যেন তোমরা পরের গুলো নিজেরা কতগুলো বুঝতে পারো, যে প্রবলেম থাকলেও 1 নাম্বারের সলিউশন দেখো অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে ফার্স্ট ইকুইলিব্রিয়াম মানে হলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলার সাম কি হবে, সমান সমান হবে, মানে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে বেসিক্যালি। এরপরে দেখো কি বলতেছে, যে ক্যালকুলেট দ্য ওয়েট ইন কিলো নিউটন অফ দ্য লোড। এই যে লোডের ওয়েট কত, এটা তো আমরা জানি না, এটা বের করতে হবে। না, শুধু ব্যালেন্স লিখলে পরে তো এখানের মধ্যে সমস্যা, যে এখানের মধ্যে ইকুইলিব্রিয়াম আসলে মানেটা কি, এরকম, সরি, এখানের জন্য আমাদের জাস্ট ব্যালেন্স লিখলে পরে হয়, কিন্তু এটা কি এক্সেপ্টেড রেঞ্জে। ওকে, এটা এই মার্ক স্কিমের জন্য, যে ওই ইয়ারের এই কোয়েশ্চেনের জন্য তার একসেপ্ট করছিল, কিন্তু অলওয়েজ যে তারা একসেপ্ট করবে এমন কোনো গ্যারান্টি নাই। বুঝতে পারছো রাফি? তো এর জন্য আমাদের সবচেয়ে সেফ অ্যান্সারটা কি, এটা যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের সামগুলি কি হবে, ইকুয়াল হবে, একজন একজনকে ক্যান্সেল আউট করে দিবে, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো? তো এখন এখানের জন্য আমরা পরের কোশ্চেনটা যেটা বলতেছিলাম, যে কি লোডের ভ্যালুটা বের করতে। তো এখন দেখো এই হলো আমাদের পিভট পয়েন্ট মাঝে। তো এখন এই ওয়েটের জন্য কেমন টাইপের মোমেন্ট হবে, এই ওয়েটের জন্য হলো আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট, আর এই কাউন্টার ওয়েটের জন্য আমাদের কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আর আমরা মাত্রই বলে আসছি যে যেহেতু ক্রেনটা ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি হবে, তার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালুগুলো সমান সমান হবে। তো তার মানে কি, এর মানে হলো এরকম, যে ক্লকওয়াইজ মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, নাকি? তো তাহলে
ওয়েট কত জানি না, কিন্তু সে পিভট থেকে কতটুকু দূরে, 9 মিটার দূরে, রাইট? তাহলে 9 মিটার। আর ওই জায়গায় কাউন্টার ওয়েটের আমাদের ওয়েট কত, 12 কিলো নিউটন। তাহলে এই যে ফোর্স হলো 12 কিলো নিউটন। আর ডিসটেন্স কত তার পিভট থেকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো 2.7 মিটার। তাহলে পরে এখানে আমাদের ওয়েটের ভ্যালুটা কত আসে, 12 কিলো নিউটন, সরি, ইনটু 2.7 মিটার। ভাইয়া ম্যাথ করার সময় কি মানে না, ইউনিট গুলো ইউনিট দিতে দিতে হবে? হবে না, ইউনিটটা দিতেছে একটা কাজের, যেন তোমরা কনফিউশনে না পড়ো যে আমি কিলো নিউটন থেকে নিউটনে কেন নেই নাই। বিকজ না নিলে পরেও এটা কি হচ্ছে দেখো, এই যে ইউনিট দুইটা, মিটার মিটার, এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে না, তো বাকি রিমেইনিং ইউনিটটা কি থাকে, কিলো নিউটন, তাই না? সো জি তাহলে ভাইয়া। আমাদের তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা ডিরেক্টলি এইভাবে বের করতে পারি। অনেকজন তোমরা চাইলে এমন কাজ করতে পারো, এটা দেখাইতেছি একটু পরে। সেটা করলে পরে কত আসে ভ্যালুটা, সরি, 3.6 এটা করলে পরে ভ্যালুটা আসে 3.6 কিলো নিউটন। সো এইভাবে করে আমরা বের করলাম। ওকে সুভা, এখন দেখো এটা কেন করছি, অনেকজনই এটা করবে, এটা করাও খারাপ কিছু না। 12 কিলো নিউটন, তো তো কিলো নিউটন দেখে তাকে কিলো নিউটন থেকে নিউটনে নিবে প্রথমে, এরপরে ওয়েটের ভ্যালুটা বের করবে যেটা আসবে এত। এরপরে এখন এই নিউটনটাকে আবার 1000 দিয়ে ডিভাইড দিয়ে কিলো নিউটনে কনভার্ট করলো, ঠিক আছে? তো এটা কি, একবার 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, একবার 1000 দিয়ে ডিভাইড করলাম, তো এই দুইটা কাজ কি আমাদের একজন আরেকজনকে তো আসলে রিডান্ডেন্ট করে দিচ্ছে। এটা করা আর না করা তো একই কথা, যে আমরা যদি কিলো নিউটন থেকে নিউটনে নেই, দেন তো আবার তাকে কিলো নিউটনে ফেরতই আনতে হচ্ছে, বিকজ বলে দিছে যে ওয়েটের ভ্যালুটা কিসে বের করতে, কিলো নিউটন ইউনিটে বের করতে। বুঝতে পারছো? এর জন্য আমি ইউনিট দিয়ে দেখাইছি যে আসলে এইখানে ডিস্টেন্সের ইউনিট গুলা কাটাকাটি হয়ে যাচ্ছে। সো তাহলে ফাইনালি আমার ফোর্সের ভ্যালুটা কিসে আসতেছে, কিলো নিউটনেই আসতেছে। সো নতুন করে ওরকম বের করার দরকার নেই। বুঝতে পারছো? তো এইটা ছিল রিজন, যে তুমি এইভাবে করে করলেও হয়, তুমি যদি ইউনিটটা কিলো নিউটন থেকে নিউটনে নাই নাও, এক লাইনে তোমার ম্যাথটা হয়ে যাবে। বুঝতে পারছো? বাট যেটা তোমার কাছে ইজি মনে হয় ওই ওয়েতেই তুমি ফলো করবা। ওকে সুভা? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন দেখো এখানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলতেছে, B1 এ ওয়েট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, হাউ ক্যান ইউ টেল দিস ফ্রম দ্য ডায়াগ্রাম। এখন ওয়েট একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা তো জানি যে ভেক্টর কোয়ান্টিটি মানে কি শ্রাবণ, তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা ডিরেকশনও থাকবে, তাই না? তো এখন দেখো আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু খুব সুন্দর করে তারা ড্র করছে। কেমন ভাবে ড্র করছে খেয়াল করো, 12 কিলো নিউটন যে ফোর্সটা, এই ফোর্সের অ্যারোর লেন্থটা দেখছো কত বড়, অ্যারোটা কিন্তু কি করছে, লম্বা করে আছে, তাই না শ্রাবণ? আর এই যে ওয়েট, এই Yes, ওয়েটের sir. অ্যারো লেন্থটা দেখছো কত ছোট করে আঁকা। তো এই অ্যারো লেন্থটা আমাদের আসলে কি বুঝাইতেছে, সাইজ অফ দা ভেক্টর কোয়ান্টিটি। বুঝছো? অ্যারো লেন্থ যত বড় মানে ফোর্সের ভ্যালু তত বেশি, অ্যারো লেন্থ যত ছোট মানে ফোর্সের ভ্যালু তত কম। ওকে, আর অ্যারোর একটা ডিরেকশন আছে, এই যে অ্যারোটা নিচের দিকে পয়েন্ট করতেছে, তো তাহলে অ্যারোর ডিরেকশনটা আমাদেরকে কি দেয়, ডিরেকশন অফ দা ফোর্স। আর লেন্থ অফ দা অ্যারো আমাদেরকে কি দেবে, ম্যাগনিটিউড বা সাইজ অফ দা ফোর্স। বুঝতে পারছো কি বললাম? তো তাহলে এখানের জন্য যদি আমরা বলি হাউ ক্যান ইউ টেল দিস ফ্রম দা ডায়াগ্রাম, সো দেখো তারা কি বলতেছে, যে সাইজ এন্ড ডিরেকশন শো। তো তাহলে এখানের জন্য আমি যদি একটু এক্সপ্লেন করে লিখি, তো তাহলে পরে ভালো হয়, সুন্দর হয় জিনিসটা। কেমন, the length of the arrow represents the size or magnitude of the vector
and স্যার অফ দ্য ফোর্স না এটা যে কোনো ভেক্টর কোয়ান্টিটির জন্য এখানে ওয়েট রিপ্রেজেন্ট করছে, সো ইয়েস এটা ফোর্স। ওকে, কিন্তু তোমার এটা যদি ভেলোসিটি হইতো তো তখন ওইটার জন্য কি লম্বা অ্যারো মানে ভেলোসিটির ভ্যালু বেশি, ছোট অ্যারো মানে ভেলোসিটির ভ্যালু না স্যার কম। ওইটা না, স্যার ওইটা না, লাইক সাইজ অফ দ্য ফোর্স হবে না? ভেক্টর কোয়ান্টিটি মানে এটা ফোর্স হইতে পারে, ভেলোসিটি হইতে পারে, মোমেন্টাম হইতে পারে, অ্যাসেলারেশন হইতে পারে, এনিথিং। এটা তো বললাম যে ইন দিস কেস এটা ওয়েট, এটা হলো একটা ফোর্স। তো এখানে যদি ফোর্স লিখো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি ভেক্টর লিখো তো তার মানে কি এটা পুরো জেনারেলাইজড একটা অ্যান্সার, যে তুমি যে কোনো ভেক্টর কোয়ান্টিটির জন্য বলতেছো, কোনোটা লিখলেই কোনো প্রবলেম হবে না। ফোর্স লিখলেও সমস্যা নাই, ভেক্টর লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। So তাহলে the length of the arrow represents the size or magnitude of the force and direction of the arrow represents the direction. ডাউনওয়ার্ড ডিরেকশন এতটুকু লিখলে পরে হবে না তাসিন, আমাদের সাইজের ব্যাপারটাও বলা লাগবে। ওকে, ওকে ভাইয়া। the direction of the arrow represents the direction of the force. এখন ওয়েট বাদে অন্য একটা ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল দিতে বলছে। উই ক্যান সে ভেলোসিটি, উই ক্যান সে অ্যাসেলারেশন, উই ক্যান সে ডিসপ্লেসমেন্ট, উই ক্যান সে মোমেন্টাম, অনেক কিছুই বলা যায়। তো আমরা বললাম ভেলোসিটি, ঠিক আছে? তো এটা ছিল মেইনলি কোয়েশ্চেন নাম্বার 1। ফার্স্টে ইকুইলিব্রিয়াম মানে কি, এই ডেফিনেশন এই ওয়ার্কশিটে 1000 বার আসছে। এরকম ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এমন টাইপের ক্যালকুলেশন। ভেক্টর কোয়ান্টিটির এই ডেফিনেশন হলে এমন কোশ্চেন কম, কিন্তু ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল চাইতে পারে এমন অনেকগুলো কোশ্চেন আছে। সো কোশ্চেন নাম্বার 1টা আমি পুরোটা করাই দিলাম। এরপরের থেকে কোশ্চেন নাম্বার 2 থেকে, তোমাদের কোশ্চেন নাম্বার 2 থেকে কারো কোনো প্রবলেম আছে? স্যার 2b টা 2b তে কি বলতেছে দেখো, the student finds that 4.2 Newton is the minimum upward force needed to open the computer. যে তোমার ল্যাপটপের যে লিড আছে, ল্যাপটপের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা খুলতে সময় তোমার কমসে কম কত দিতে হবে? 4.2 নিউটন ফোর্স দিতে হবে। এখন তোমার কাছে নরমালি কি মনে হইতে পারে, আচ্ছা খুলতে সময় 4.2 নিউটন ফোর্স আমার দিতে হয়েছে, তো তার মানে বন্ধ করতে সময় সেম ফোর্স দিতে হবে নাকি, এমন মনে হবে না? কিন্তু আসলে আমাদের বন্ধ করতে সময় কি লাগবে রায়ানা? বন্ধ করতে সময় আমাদের ফোর্সটা আরো কম লাগে। কেন? বিকজ এই যে ঢাকনাটা, এই যে ল্যাপটপের যে লিডটা, এর কি আছে? নিজের একটা ওয়েট আছে না? ওয়েটটা তো নিচের দিকে কাজ করে। সো আগে যখন নাকি আমরা ল্যাপটপের ঢাকনাটা খুলতে নিতেছিলাম, তখন আমরা আসলে কি করতেছিলাম বলো তো রায়ানা? আমরা যখন ল্যাপটপের ঢাকনাটা খুলতে নিতেছিলাম তখন কিন্তু আমাদের ওয়েটটাকে প্রথমে ব্যালেন্স করা লাগছে, দেন ওইটাকে এক্সিট করে তাকে কি করতে হয়েছে? ওপেন করতে হয়েছে। বুঝতে পারতেছো কি বলতেছি? যে কোন একটা অবজেক্টকে উপরে তোলার জন্য কি করা লাগবে? তার ওয়েটটাকে ওভারকাম করে দেন তাকে উপরে তুলতে হবে না? কিন্তু যখন নাকি তুমি এই ল্যাপটপের ঢাকনাটা বন্ধ করতে নিবা, নিচে নামাইতে নিবা, তখন কি হবে? ওয়েটটা তো নিচের দিকে কাজ করতেছে। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? এইটা তোমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফোর্স কে কি করবে? কমায় দিবে না? বুঝতে পারতেছো কি বললাম? স্যার লাইক পারপেন্ডিকুলার জি, ডিসটেন্স নাই। কমতেছে। কি হয়েছে? কি কমতেছে? লাইক স্যার আগে তো ডিসটেন্সটা বেশি ছিল, এখন কমতেছে, দেখি কি ফোর্স কম লাগবে। ডিসটেন্স কোন জায়গায় কম বললাম? কখন ডিসটেন্স নিয়ে কথা বলছি? ডিসটেন্স তো দোনোটা জায়গায় 0.25 0.25। ফোর্সের ডিরেকশন নিয়ে আমি কথা বলছি, যে ল্যাপটপের ঢাকনা খুলতে সময় তুমি কি করতেছো? ওয়েটের এগেইনস্টে ফোর্স এক্সার্ট করতেছো না, যে ওয়েট হলো নিচে, তুমি এটাকে উপরে তুলতেছো, আলগি দিতেছো। সো তাহলে তোমার তখন কি লাগবে? ফোর্স বেশি দিতে হবে নাকি কম? বেশি। যখন নাকি তুমি ল্যাপটপের ঢাকনাটা শোয়াবা, বন্ধ করবা, তখন কি হইতেছে? ওয়েটটা তোমাকে আরো হেল্প করতেছে না ল্যাপটপের ঢাকনাটা বন্ধ করার জন্য?
সো তাহলে আগে যে তোমার 4.2 নিউটন লাগছিল ল্যাপটপের ঢাকনাটা খুলতে, এখন বন্ধ করতে কি ফোর্সটা বেশি লাগবে নাকি কম লাগবে? কম। কম লাগবে। ব্যাপারটা বোঝা গেছে কি বলছি? জি স্যার। জি ভাইয়া। তো তাহলে এখানে মধ্যে দেখো 2 এর বি তে কি বলতেছে, দেয়ার ইজ আ মোমেন্ট অফ ওয়েট অফ দ্য লিড, যে লিডের একটা ওয়েট। কোনটায়? না মানে আগের যে কোশ্চেনটা বলেছেন এটাতে। এখানে কোশ্চেনটা জি হ্যাঁ। এই যে কোশ্চেনটা তো এইটা, যে বি নাম্বারের প্রবলেম। আচ্ছা ভাই। ওকে, সো তাহলে এখানের জন্য দেখো কাজটা কি, যে ল্যাপটপের ঢাকনার যেহেতু একটা ওয়েট আছে, তো এটার জন্য কি হবে, ওই ওয়েটের জন্য মোমেন্ট কাজ করবে। তো এখন এই ওয়েটটা কি করতেছে, যে ওয়েট অফ দ্য লিড অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য ক্লোজিং ফোর্স। যে আমরা যে ঢাকনাটা বন্ধ করতে চাইতেছি, ফোর্সটাও নিচের দিকে, সরি, ঢাকনাটা বন্ধ করতে চাইতেছি যখন, তখন ফোর্সটাও নিচের দিকে, ওয়েট অফ দ্য লিডও কোন দিকে, নিচের দিকে। সো তাহলে আমাদের কি লাগতেছে, ফোর্সটা কম এক্সার্ট করতে হইতেছে। ওকে, তো তাহলে এখানের জন্য যদি আমরা অ্যানসারটা লিখি কি বলবো, যে the weight of the lead acts in the same direction ভাইয়া এরপর as the closing force, তাই না? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আর রাইয়ানা? ওকে, তো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর প্রবলেম। কোশ্চেন নাম্বার 3 তে কারো প্রবলেম আছে? একটা পয়েন্ট কোথায়, 3C তে। ভাইয়া 3C ওয়েট অফ দ্য লিড, এই পয়েন্টটা হলো 1 মার্ক, আর এটা সেম ডিরেকশন অ্যাজ দ্য ক্লোজিং ফোর্স। এই যে মার্কিং দেখাইলাম না, এই যে ওয়েট অফ দ্য লিড হলো একটা পয়েন্ট, acts in the same direction as the closing force, second point. ঠিক আছে? 3 নাম্বারটা না আমি পারি। ওকে, তো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর কত নাম্বার? সি নাম্বার 3 এর এ তে ভাইয়া প্রবলেম 3C আছে। ওকে, এতেও প্রবলেম আছে আরেকজনের, দেখি আমরা কি বলতেছে। তো a student investigates the principle of moments. He connects a ruler to a stand with a pivot. He hangs a 2 Newton weight from the 60 centimeter mark on the ruler. He uses a force meter to hold the ruler horizontal. এখন the scale on the force meter কত থেকে কত রিড করতে পারে? যে ফোর্স মিটারটা, যে ফোর্স মাপার জন্য যে যন্ত্রটা ইউজ করতেছে, সে ম্যাক্সিমাম 10 নিউটন ফোর্স পর্যন্ত রিড করতে পারে। ফোর্সের ভ্যালু 10 নিউটনের বেশি হইলে সে কি করতে পারবে না, ওই বেশি রিডিংটা বলতে পারবে না, সে রিডিংটা কত দেখাবে, 10 নিউটনই দেখাবে। ওকে, তো বলে দিচ্ছে যে 60 সেন্টিমিটার মার্কে 2 নিউটন ওয়েটটা ঝুলানো আছে। আচ্ছা, এখন বললো যে সে কি করতেছে, রুলারটাকে হরাইজন্টালি ধরে রাখছে। তো এখন রুলারটা যে হরাইজন্টাল আছে নাকি না, এটা তুমি কিভাবে বুঝবা রাইয়ানা? দেখো, একটা জিনিস যদি হরাইজন্টাল থাকে, যে রুলারটা যদি হরাইজন্টাল থাকে, তাহলে দেখো তো, এই বেঞ্চের থেকে রুলারের এইখানে যতটুকু হাইট, বেঞ্চের থেকে রুলারে এইখানে যতটুকু হাইট, বেঞ্চের থেকে রুলারের এইখানে যতটুকু হাইট, প্রত্যেকটা জায়গায় হাইট কি হবে, সমান সমান হবে না বলতো? তো তাহলে রুলারটা যদি সব সময় বেঞ্চের থেকে ইকুয়াল হাইট উপরে থাকে, তো তার মানে রুলারটা কি আছে, হরাইজন্টাল আছে। এইটা হলো একটা ওয়ে। আরো অনেকগুলা ওয়ে আছে। কেমন? যদি রুলারটা হরাইজন্টাল থাকে, তো তার মানে স্ট্যান্ডের সাথে রুলারের কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সো তাহলে এটা যদি আমরা চেক করতে পারি প্রুফ ফ্যাক্টর দিয়ে, সো তখন আমরা প্রুফ করতে পারবো যে সে কি আছে, হরাইজন্টাল আছে।
দেন আমরা এখানের মধ্যে কি করতে পারি, সেট স্কোয়ার দিয়ে কাজ করতে পারি। যে সেট স্কোয়ার আমাদের জিনিসটা কি করতো, সেট স্কোয়ার আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা যদি এরকম একটা সেট স্কোয়ার, যদি আমরা এরকম একটা সেট স্কোয়ার এমন বসাই, দেন দেখি যে সেট স্কোয়ারের হরাইজন্টাল সাইডে রুলারটা আর ভার্টিক্যাল সাইডে কি স্ট্যান্ডটা অ্যালাইন হয়ে গেছে। তো তার মানে কি, তার মানে তখন আমরা বুঝতে পারবো যে রুলারটা কি আছে, হরাইজন্টাল আছে। তো এরকম অনেকগুলা ওয়ে আছে আমাদের চেক করার, কিসের, যে রুলারটা হরাইজন্টাল নাকি না। বুঝতে পারছো রায়ানা? ওকে, দেন কোয়েশ্চেন নাম্বার 3 এর সি তে প্রবলেম, তাই না? কোয়েশ্চেন নাম্বার 3 এর সি তে কি, সি তে বলতেছে the student holds the ruler horizontal with a force meter at 10 centimeter mark. এখন বলতেছে he expects the reading on the force meter to be 12 নিউটন। যে সে ভাবতেছে যে ফোর্স মিটার কত রিডিং দেখাবে, 12 নিউটন রিডিং দেখাবে। তো এখন বলতেছে অ্যাকচুয়াল রিডিং ইজ 10 নিউটন। এখন বললো যে এক্সপ্লেন ওয়াই দ্য রিডিং শুড বি লার্জার দ্যান 12 নিউটন। ব্যাপারটা দেখো, ছেলে আসলে কি কাজ করছে ওই ব্যাপারটা আমি তোমাদেরকে করে দেখাই, এটা তোমাদের নিজেদের করতে হবে না, আমি জাস্ট এক্সাম্পলটা করে দেখাই, ওর ক্যালকুলেশনটা করে দেখাই, তাহলে যেন তোমরা বুঝতে পারো আসলে কি বলতেছি। এই ওয়েটটা সে কত সেন্টিমিটার মার্কে আছে, 60 সেন্টিমিটার মার্কে, নাকি মেয়ে যাবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এইখানের ফোর্সটা কোন ডিরেকশনে, নিচে। এইখানে ফোর্সটা হলো নিচে, কত, 2 নিউটন। আর এই ফোর্স মিটারটা তো আমরা উপরে ধরছি, সো এটা কি উপরে টানতেছি না আমরা রুলারটাকে। তো তাহলে এইখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে, উপরে। এই ফোর্সের ভ্যালুটা কত জানি না, এইটাই তো আমরা কি দিয়ে বের করতে চাই, ফোর্স মিটার থেকে রিডিংটা দেখতে চাই, নাকি? আর এই হলো আমাদের পিভট, এই যে এই হলো আমাদের পিভট। সো দোনোটা ফোর্সই কোন সাইডে, পিভটের লেফটে নাকি রাইটে? রাইটে। রাইটে। দোনোটা ফোর্সে আমাদের পিভটের রাইটে। ভেরি গুড। সো এখন দেখো এই 2 নিউটন ফোর্সের জন্য আমাদের মোমেন্টটা কোন দিকে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আর এইখানের মধ্যে এই যে এইটা কি বলে, এই যে আমাদের আপওয়ার্ড ফোর্স যে এক্সার্ট করা হচ্ছে, ঠিক আছে? সো এই পিভটের এগেইনস্টের এই আপওয়ার্ড ফোর্সের জন্য এটা কেমন টাইপের মোমেন্ট দেখাবে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? হ্যাঁ ভাইয়া। তো এখন দেখো একটা রুলার ব্যালেন্স থাকার জন্য কি থাকতে হবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান হইতে হবে। স্টুডেন্টটা এতটুকু ঠিকমতো কাজ করছে, দেখো কি করতেছে, ফোর্স কত জানি না, ফোর্সটা 10 সেন্টিমিটার দূরে, আর ওখানে ফোর্স হলো 2 নিউটন আর এটা হলো 60 সেন্টিমিটার দূরে। সো তাহলে সে ফোর্স বের করতেছে কত, সে ফোর্স বের করতেছে 12 নিউটন। তো এর জন্য সে ভাবতেছে কি যে ফোর্সের ভ্যালুটা কত হওয়া উচিত, সে ভাবতেছে যে এর জন্য ফোর্সের ভ্যালুটা আসলে 12 নিউটন হওয়া উচিত। কিন্তু সে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছে। কি জিনিস মিস করে ফেলছে, এই যে রুলারটা, রুলারের নিচের একটা ওয়েট আছে না, এই যে রুলারটা ইয়েস ভাইয়া। তার নিজের যে একটা ওয়েট আছে, এই ওয়েটটাকে কি সে কনসিডারেশনে নিছে? এই ওয়েটটাকে তো সে কনসিডারেশনে নেয় নাই। সো এই রুলারের ওয়েটটাকে যদি কনসিডারেশনে নেওয়া হয়, তো তার মানে কি আমাদের ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু বেড়ে যাইতো। সো তার মানে এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি দেওয়া লাগতো, আরো বেশি ফোর্স দেওয়া লাগতো। তো এইটা হলো আমাদের মেইন রিজন, যে কোশ্চেনে বললো না যে স্টুডেন্টটা এক্সপেক্ট করতেছে যে ফোর্সের রিডিংটা 12 নিউটন আসবে, কিন্তু আসলে কত আসা উচিত, আরো বেশি আসা উচিত, বিকজ স্টুডেন্টটা কি করে নাই, স্টুডেন্টটা ওয়েট অফ দ্য রুলার কে কনসিডারেশনে নেয় নাই। এই ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম? বাট ভাইয়া যে অ্যাকচুয়াল রিডিং Yes, ইজ ভাইয়া। 10 নিউটন, এটা কি
বুঝতেছি। ওই তো ওইটা আমরা দেখবো, ওইটা আমরা পরে দেখবো, ঠিক আছে? ওইটা আমি প্রথমে একটা হিন্ট দিয়ে আসছি কোশ্চেনটা পড়তে সময়, বাট স্টিল আমি একটু পরে আবার বলতেছি। তো দেখো, তো এখন এখানের মধ্যে কি যে ম্যাস অর ওয়েট অফ দ্য রুলার সে কনসিডারেশনে নেয় নাই, যেটা কি করতো ক্লকওয়াইজ মোমেন্টটাকে বাড়ায় দিত। আমি যদি এই অ্যান্সারটা লিখে দেই, দেখো C1টা আমি লিখে দেই। তো এখন C1 এর এখানের মধ্যে দেখো কি বললাম, ক্যালকুলেশনটা বুঝছো কি করছি রায়ানা? তো এখন ক্যালকুলেশন করে আমাদের আসছে যে ফোর্সের রিডিংটা 12 নিউটন হওয়া উচিত, কিন্তু ক্যালকুলেশনে আমরা কি ওয়েট অফ দ্য রুলার কে কনসিডারেশনে নিছি নাকি নেই নাই? তো তাহলে ওয়েট অফ দ্য রুলার কে কনসিডারেশনে না নিলে আমাদের ক্যালকুলেশনটা কি আসলে ঠিক হইলো নাকি ভুল হইলো? ভুল হয়েছে। তো তার মানে ওয়েট অফ দ্য রুলার কে কনসিডারেশনে নিতে হবে। আর ওয়েট অফ দ্য রুলার কে যদি কনসিডারেশনে নেই, তো তখন সে কি করবে, ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালুটাকে বাড়ায় দিবে না। তো ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু যদি বেড়ে যায়, তো তার মানে ওইটাকে ব্যালেন্স করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফোর্সের ভ্যালুটাকে কি করতে হবে, আরো বেশি হইতে হবে। যে মাত্র 12 নিউটন হইলে হবে না, আরো বেশি ফোর্স দিয়ে কি করা লাগবে, রুলারটাকে ব্যালেন্সে রাখতে হবে। বুঝতে পারছো? তো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা লিখবো, যে কাজটা কি, দ্য রুলার itself has a weight so it would increase the clockwise moment as it acts in the same direction as the 2 নিউটন ফোর্স। যে 2 নিউটন ফোর্সটাও নিচের দিকে কাজ করতেছে, ওয়েট অফ দা রুলারও কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে। সো তাহলে দুইজন মিলে ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালুটাকে কি করতো, বাড়ায় দিত। তো এই ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু বেড়ে গেলে এটাকে ব্যালেন্স করার জন্য কি করা লাগতো, উল্টা ডিরেকশন থেকে বেশি অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ব্যালেন্স করতে হইতো। সো তার মানে মাত্র 12 নিউটন দিয়ে হইতো না, আমাদের কি করা লাগতো, এর থেকে আরো বেশি ফোর্স এক্সার্ট করা উচিত ছিল। বুঝতে পারছো? সো এই অ্যান্সারটা C1টা সবাই আগে লিখে ফেলো। C2টা অ্যাকচুয়ালি খুবই হাস্যকর একটা কোয়েশ্চেন, বিকজ তারা কিন্তু কোয়েশ্চেন আগে তোমাকে বলে দিছে একটা কথা। কি বলে দিছে দেখো, যে ফোর্স মিটারটা ম্যাক্সিমাম 10 নিউটন পর্যন্ত সে রিডিং দিতে পারে। তো তাহলে তুমি যদি তার উপরে 11 নিউটন, 12 নিউটন, 13 নিউটন, 14 নিউটন যত ফোর্সই দাও, সে কি 10 নিউটনের বেশি রিডিং দেখাইতে পারবে? 10 এর বেশি না পারবে ভাইয়া। না। তো তাহলে এইটা হলো রিজন, যে যদিও অ্যাকচুয়াল ফোর্সটা 12 নিউটনের থেকেও বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের ফোর্স মিটারের মধ্যে রিডিংটা কত দেখাচ্ছে, 10 নিউটন দেখাচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ এটা হলো আমাদের ওই ফোর্স মিটারের লিমিটের বাইরে, যে সে ম্যাক্সিমাম যত ফোর্স মেজার করতে পারে ওইটার স্কেলের বাইরে। বুঝতে পারছো জেরিন? যে মনে করো তোমার হাতে ছোট একটা স্কেল আছে, ওই স্টিলের স্কেল গুলো যেমন থাকে না ওইটা। তো এখন স্টিলের স্কেল দিয়ে কি তুমি একবারে তোমার নিজের হাইট কত এটা বের করতে পারবা? পারবা না। কেন? বিকজ তুমি তো স্কেলের থেকেও লম্বা, তাই না? তো এমন হলো ব্যাপার, যে এই ফোর্স মিটারটা ম্যাক্সিমাম 10 নিউটন ফোর্স পর্যন্ত মাপতে পারে। তো এখন তুমি যদি তাকে সে ম্যাক্সিমাম যত মাপতে পারে এর থেকে বেশি দাও, তো তখন সে কি করতে পারবে না, তোমার অ্যাকচুয়াল রিডিংটা দেখাইতে পারবে না। সে ম্যাক্সিমাম যা দিতে পারে ওইটাই দেখাবে। বুঝতে পারছো? তো তাহলে এই হলো জিনিসটা, যে কেন তাহলে পরেও, যে আমরা তো একটু আগে জাস্টিফাই করলাম যে 12 নিউটনের থেকেও আসলে কি হওয়া উচিত রায়ানা, 12 নিউটনের থেকেও আসলে অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালু বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের রিডিংটা 10 নিউটনই দেখাচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ ইট ইজ অফ দ্য স্কেল অন দ্য ফোর্স মিটার।
বুঝতে পারছো? যে ফোর্স মিটার ম্যাক্সিমাম যত ফোর্স মেজার করতে পারে ওই স্কেলের থেকে বেশি, তো তার মানে কি অফ দা স্কেল বা অফ দা লিমিট যেটাই বলো। ওকে, তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর ডিটা আমি বলে দেই, এরকম কোশ্চেন আরো সামনে কতগুলা পাবা। এখানের মধ্যে দেখো পোলটা কি হরাইজন্টাল না? এখানে পোলটা হলো হরাইজন্টাল, মানে পোলটা কি আছে ইকুইলিব্রিয়ামে আছে। এখন দেখো ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি করতে হবে? ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান সমান হইতে হবে। সো ফিশারম্যান এর কাঁধের থেকে যে আপওয়ার্ড ফোর্স পাচ্ছে, তো এটা কি দিচ্ছে? ক্লকওয়াইজ মোমেন্ট। আর ফিশারম্যান বি এর কাঁধের থেকে যে ফোর্সটা পাচ্ছে এটা কি দিবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এখন দেখো সিন্স দ্য পোল ইজ হরাইজন্টাল, তো তার মানে কি হবে? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলো সমান সমান হবে না শুভা? জি ভাইয়া। সো এখন তাহলে এই জিনিসটা আমরা লিখবো, কি জিনিস? সিন্স দ্য পোল ইজ হরাইজন্টাল, the clockwise স্যার আমরা কি হরিজন্টাল না বলে কি ব্যালেন্সড বলতে পারি? হ্যাঁ, হরাইজন্টাল মানে হলো ব্যালেন্সড আছে, তো এর মানে হলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলো সমান, এরকম। অ্যান্টি ক্লকওয়াইজ তো মোমেন্ট, ভাইয়া এখানে তো বলছে যে ফিশারম্যান এ কেন লার্জার ফোর্স ফিল করে। ওইটাই তো আমরা আসি নাই, তো এখনো অ্যান্সার তো শেষ করি নাই। তো প্রথমে হলো পোলটা যেহেতু হরাইজন্টাল মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস আর ইকুয়াল। এখন দেখো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান হবে, ভালো কথা। এখন ওর সাথে ডিসটেন্সের ভ্যালুটা, যে ডিসটেন্স ফ্রম ফিশারম্যান এ আর ডিসটেন্স ফ্রম ফিশারম্যান বি, ডিসটেন্সের ভ্যালু কার জন্য বড় কার জন্য ছোট? বি এর জন্য বড়। বি এর জন্য বড়, এর জন্য ছোট। তো এখন দেখো ওই তো বি এর জন্য বড় এর জন্য ছোট, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে ক্লকওয়াইজ এর জন্য কি হবে? ফোর্স বেশি দিতে হবে। ফোর্স অফ ফিশারম্যান এ ইনটু ডিসটেন্স অফ ফিশারম্যান এ। আর এখানের জন্য অ্যান্টি ক্লকওয়াইজে ফোর্স আর ডিসটেন্স। তো এখন এই ডিসটেন্সের ভ্যালু যেহেতু বেশি, এই ডিসটেন্সের ভ্যালু যেহেতু বেশি, তো তাহলে ফর দ্য সেম মোমেন্ট ফোর্সের ভ্যালুটা কি হবে? কম হবে। আর এখানের জন্য কি মোমেন্ট যেহেতু দোনোটাই ইকুয়াল, তো তাহলে ডিসটেন্স যেহেতু এখানে কম, তো তার মানে এই ডিসটেন্সটাকে কম্পেনসেট করার জন্য বা এই ডিসটেন্সটা যে কম আছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য ফোর্সটাকে কি বানাই দিতে হচ্ছে? বেশি করে দিতে হচ্ছে। বুঝতে পারছো? তো এই কথাটা এখানে আমাদের লিখবো যে সো ফর দ্য সেম মোমেন্ট as the distance from fisherman A, the distance of fish from fisherman A is smaller, so the force must be larger. এর জন্য ফিশারম্যান এর কাঁধে কি হয়? বেশি ফোর্স এক্সার্ট করা লাগবে। ওকে, এখানের জন্য আমরা যদি অ্যানসারটা দেখি, দেখো কি বলতেছে। এখানের মধ্যে থেকেই সুভা তোমার অ্যানসারটা পেয়ে যাওয়ার কথা, যে ফার্স্ট লাইনটা লেখা কি নেসেসারি নাকি না। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। এরপরে কাজটা কি? ফিশ হলো ফিশারম্যান এর কাছে, তো তার মানে তার থেকে ডিসটেন্সটা কম।
সো টু গেট দ্য সেম মোমেন্ট ফর স্মলার ডিস্টেন্স, ফোর্সটাকে কি হইতে হবে, বেশি হইতে হবে। বুঝতে পারছো তিনটা পয়েন্টের কি কি মার্কস? ফার্স্টে ইকুইলিব্রিয়াম একটা, দেন ডিস্টেন্স কম মানে ফোর্স বেশি। বুঝতে পারছো? স্যার কোশ্চেনটা একটু আবার দেখাবেন। সবার কপি করা হয়েছে অ্যান্সার? রাইট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এর এখানে মধ্যে কি বলতেছে দেখো, photograph C shows how a student use a claw hammer to pull a nail from a piece of wood। যে মনে করো একটা কাঠের মধ্যে একটা নেইল কি করা আছে, গাঁথা আছে। তো এখন আমরা কি করব, এটাকে উপরে তুলে আনবো। তো এখন এটাকে কি করা হয়, একটা ক্ল হ্যামার মানে কি, ওই যে এরকম টাইপের থাকে, যে এই ক্ল এর মাঝে দিয়ে তুমি কি করবা, ওই নেইলটার মোটা মাথাটা নিবা, দেন উল্টা দিকে এরকম টান দিলে, এই যে ক্ল হ্যামারটাকে এই দিকে টান দিলে পরে তখন কি করবে, এই জিনিসটাকে উপরে তুলে নিয়ে আসবে। ওকে, সো এই হলো আমাদের পিভটটা। এই পিভটের অ্যারাউন্ডে কি হবে, ওই মোমেন্টটা এক্সার্ট হবে। তো কিভাবে কি কাজ হচ্ছে, ফার্স্টে তো ওয়েট বের করতে পারবা। এই পয়েন্টটা, এই ওয়েটটা কোন পয়েন্ট থেকে কাজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ Center করে। of gravity. এরপরে বি নাম্বারে বলতেছে ফটোগ্রাফ ডি শোজ দ্য ডিরেকশনস অফ টু আদার ফোর্সেস অন দ্য হ্যামার। তো তাহলে এটা পোর্ট্রেট মোডে নিয়ে যায়, তাহলে যেন ফুল ডায়াগ্রামটা দেখতে পারে। ওকে, সো এখন এখানের জন্য দেখো ভাইয়া কাজটা, প্রথমটার ক্যালকুলেশনটা একটু দেখা দাও। এই ক্যালকুলেশন যদি না পারো তো তাহলে পরে তো কিছু বলার নাই, ম্যাচ দেওয়া আছে, তোমাকে ওয়েট বের করতে বলছে। এই ক্যালকুলেশন কেমনে না পারো, তুমি চ্যাপ্টার 2-3 কিভাবে করে আসছো? ওয়েটের ফর্মুলা কি? V equals to mg. W equal to mg। সো তাহলে ম্যাস জানো 0.454 কেজি, আর জি এর ভ্যালু হলো 10। তো তাইলে পরে এই ওয়েটের ভ্যালু ক্যালকুলেশনে কি সমস্যা হয়ে যাবে? ভাইয়া অ্যান্সারটা না আসে। অ্যানসারটা কি হয়েছে বলো, কি হয়েছে অ্যানসারে? কি হয়েছে বলো? ভাইয়া 0 পয়েন্ট কি জানি। 0.454, এটার সাথে 10 মাল্টিপ্লাই করলে 0 পয়েন্ট কিভাবে আসে? ক্যালকুলেটর বসাইতে পারো ভ্যালু? নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে বলতেছি। এই যে এখানের মধ্যে 0.454 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে এটা 0 পয়েন্ট কিছু কিভাবে আসে বলো মেজাবিন? না ভাইয়া সরি, আমি মনে হয় ডিভিশন করে দিয়েছিলাম। এখন এইগুলা ভুল যদি তুমি ও লেভেলে উঠে করো, এইগুলা কি কোনো নরমাল টাইপের ভুল হইতেছে? এটা ডিভিশন তুমি কোন ইয়েতে দিবা? প্লাস তোমাদেরকে আমি মার্ক স্কিম দিয়ে দিয়েছি সবগুলা, এখানের মধ্যে মার্ক স্কিমের মধ্যে ক্যালকুলেশন একদম করা। এরপরে তাহলে পরে এই রিলেটেড প্রবলেম কিভাবে থাকে? ওকে, সো তাহলে আমরা যে কোশ্চেন দেখতেছিলাম বি নাম্বারে, এখানের জন্য খেয়াল করো কি বলতেছে। F1 এটা কি, ফোর্স অন দা হ্যামার ফ্রম দা হ্যান্ড, যে হাত দিয়ে কি করতেছি, হ্যামারের উপরে এক্সার্ট করতেছি। আর আরেকটা ফোর্স কি, F2 হলো ফোর্স অন দা হ্যামার ফ্রম দা নেইল, যে নেইলটা হ্যামারের উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছে শ্রাবণ?
নেইলটা হ্যামারের উপরে নিচের থেকে ফোর্স এক্সার্ট করতেছে। সো তাহলে আমাদের নিউটনস থার্ড ল অফ মোশন নিয়ে আমরা কি জানি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, নাকি? Yes, ভাইয়া। সো তাহলে নেইলটা যদি হ্যামারের উপরে ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, তো তাহলে হ্যামারটা নেইলের উপরে কেমন ফোর্স এক্সার্ট করবে? ইকুয়াল অ্যামাউন্টের আপওয়ার্ড ফোর্স না জেরিন? ইকুয়াল হ্যাঁ, অ্যামাউন্টের আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে আমরা কি করব? এই জিনিসটাকে ড্র করতে বলছে, যে ড্র অ্যান অ্যারো অন দ্য ফটোগ্রাফ ডি টু শো দ্য ফোর্স অন দ্য নেইল ফ্রম দ্য হ্যামার। মানে নেইলের উপরে হ্যামারটা যে ফোর্স এক্সার্ট করতেছে এইটা শো করতে বলছে। সো এখন আমরা কি করব? অ্যারোর লেন্থটা, এই যে আমরা অ্যারো যেটা ড্র করব না, এই অ্যারোর লেন্থটা কি হবে? অ্যাপ্রক্সিমেটলি ডাউনওয়ার্ড অ্যারোর সমান হবে। যে নিচের অ্যারোটা যতটুকু লম্বা, উপরের অ্যারোটাকেও কি করতে হবে? ইকুয়াল লেন্থ দিতে হবে। কেন? বিকজ পনেরো তারিখে সাবমিশন ডেট ছিল কবে? 15 14 তারিখ কত বুঝে নাই? 14 14th। সো তাহলে 14th-এই তো সাবমিশন। অফিস থেকে বললো আবার 15 তারিখে জমা দিতে। ওইটা তোমার একদিন বেশিতে ওইটা ইয়ে হওয়ার কথা না, একই টাইপের। 15, 14 যে কোনো একটাতে দিলেই হবে। বাট 15-র পরে দিলে পরে তো আর তোমাদের কপি চেক করা শেষ হবে না, তো তখন প্যারেন্টস মিটিং এর সময় প্যারেন্টস কে বলবো যে তোমরা আসলে অ্যাসাইনমেন্ট জমাই দাও নাই, তো তখন তোমাদের প্যারেন্টস এর থেকে তোমরাই নিজেরা ইয়েটা খাবা, ওইটা তোমাদের ব্যাপার। ঠিক আছে? ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, অ্যারোর লেন্থটা সমান হবে কেন? বিকজ অ্যারোর লেন্থটা কি রিপ্রেজেন্ট করে? শ্রাবণ কোশ্চেন নাম্বার 1-এ বলে আসছি যে লেন্থ অফ দ্য অ্যারো রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড, তাই না? ফোর্স। তো তাহলে Yes, এখানের yes. মধ্যে কাজটা কি, যে লেন্থ অফ দ্য অ্যারো সমান কিন্তু ডিরেকশনটা কি অপোজিট। সো এরকম হলো ব্যাপার। তো এখানের মধ্যে কাজটা কি, আমরা লেবেল করব যে ফোর্স অন দ্য নেইল ফ্রম দ্য হ্যামার। ওকে, যে নেইলের উপরে হ্যামারটা এরকম আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছে। সো এই জিনিসটা গেল। এখন বলতেছে স্যার, যে অ্যারোটা সেম সাইজের না দিলে কি নাম্বার কাট? এটা একদম যদি বেশি ছোট বা বেশি বড় দাও তো তখন নাম্বার কাটবে, বুঝছো? বাট চোখের দেখায় তার একদম পুরোপুরি মেপে মেপে দেখবে না, কিন্তু চোখের দেখায় যেন এত বড় কোনো ডিফারেন্স না মনে হয়। বুঝতে পারছো? ভাইয়া এই যে এটা মানে অ্যারোটা আঁকলে আর ওই লেখাটা লিখলে কি 2 মার্কস তো? হ্যাঁ, যে এখানের মধ্যে দেখো ফোর্স আপওয়ার্ডস আর ফ্রম দ্য টপ অফ দ্য নেইল, এই যে নিয়ারলি ভার্টিক্যাল ইন লাইন উইথ F2 এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এখন এরপরে কি বলতেছে, যে দুইটা ওয়ে যেভাবে স্টুডেন্টটা কি করতে পারবে, মোমেন্টের ভ্যালুটা ইনক্রিজ করতে পারবে। সো দুইটা ওয়ে কি, মোমেন্ট কিসের কিসের উপর ডিপেন্ড করে? ফোর্সের উপর আর ডিস্টেন্সের উপরে। সো তাহলে এখানের মধ্যে বলবো যে ইদার ফোর্স বাড়াবো আর আরেকটাতে বলবো ডিস্টেন্স ফ্রম দা পিভটের ভ্যালু বাড়াবো, তাই না? হ্যাঁ, এটা থার্ড ল এর জন্য হইছে। বললাম না একটু আগে যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে নেইল যদি হ্যামারের উপরে এই অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করে, তো তখন হ্যামার কি করবে? নেইলের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে। বুঝতে পারছো সুভা? জি ভাইয়া। এরপর আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর এখানের মধ্যে কি বলতেছে, a student investigates the vertical forces acting on the ends of a horizontal ruler when it supports a load. The ruler hangs from 2 Newton meters with a weight suspended from it at shown. তো এখন এখানের মধ্যে দেখো 5 নিউটনের ওয়েট
এটা হলো ফোর্স ডি। এই দুইটা নিউটন মিটার, মানে কি যারা নাকি ফোর্স মাপে। ওকে, ঠিক আছে বুশরা, আমরা 5B3 দেখাবো, পুরোটাই দেখাবো। ওকে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এখানের মধ্যে গ্রাফ আছে স্যার। এভরিথিং। তো তাহলে পুরোটা ফোর্স কোশ্চেনে আমরা দেখাচ্ছি। হ্যাঁ বলো। স্যার লাস্টটা স্যার ইনক্রিজ ফোর্স হবে আর ইনক্রিজ পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে না? হ্যাঁ আগের প্রশ্ন। হ্যাঁ, যে এখানের মধ্যে তোমার increase the force, increase the distance of the hand from pivot, যে হাতটা দিয়ে তো ফোর্স এক্সার্ট করবা, তো হাত যত উপরে তুলবা তত কি হবে, ডিসটেন্স ফ্রম পিভট তত বাড়বে। ফ্রম হ্যান্ড না দিয়ে যদি আমরা অন দি হ্যামার লিখি তাহলে কিছু চেঞ্জ হবে? ওরকম কোনো বড় চেঞ্জ নাই, দোনোটাই কারেক্ট। বাট ওই কনটেক্সট ওয়াইজ যদি অ্যান্সার দাও তো তখন আরো তারা ভালো মতো বুঝবে আর, বুঝছো? যে কোয়েশ্চেনের যে সিচুয়েশন বলছে ওই সিচুয়েশন ওয়াইজ অ্যান্সার দিলে ভালো। ওকে, সো এখন এই হলো নিউটন মিটার গুলার মধ্যে ফোর্স, ফোর্স বি, ফোর্স সি। এখন বলতেছে a student moves the weight along the ruler and records force B and C by taking readings from the Newton meters. তো তার মানে এই যে ওয়েট 5 নিউটন ওয়েটটা আছে তাকে কি করতে পারি, তাকে আমরা ইচ্ছা করলেই ডানে বামে সরাইতে পারি। তো তার মানে এই যে আমাদের ডিসটেন্স আছে এ, এই ডিসটেন্স এটা কি, ডিসটেন্স এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? যে এটাকে এক্সপেরিমেন্টার যে নাকি এটা নিয়ে কাজ করতেছে সে ইচ্ছা করলে এটাকে বাড়াইতে পারে, কমাইতে পারে, রাইট? সো তাহলে সে ইচ্ছা করলে এটাকে ইনক্রিজ করতে পারবে, ডিক্রিজ করতে পারবে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এটা জিজ্ঞাসা করছে, সো তাহলে এইটা। আর কন্ট্রোল ভেরিয়েবল কোনটা, যে কোন জিনিসটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে? এই যে আমরা 5 নিউটন ওয়েটটা যে ঝুলাইছি এই জিনিসটা কি ফিক্স না? তো তাহলে এই 5 নিউটন ওয়েটটা হবে কি কন্ট্রোল ভেরিয়েবল। ওকে, তো এমন হলো ব্যাপার। এরপরে কি বলতেছে, the student records the readings, তো এরকম ডিসটেন্স যখন নাকি ডিসটেন্স 0 মানে পুরাপুরি কোথায়, এইখানে ঝুলানো, যে নিউটন মিটার বি এর এখানে ঝুলানো। তো তখন নিউটন মিটারের রিডিং হলো 5.1, সি তে রিডিং হলো 0.4। তো যত আস্তে আস্তে দূরে সরাইতেছে বি এর রিডিং কমতেছে, সি এর রিডিং বাড়তেছে, এমন টাইপের ব্যাপার। তো এরপরে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে বলতেছে যে সে একটা গ্রাফ প্লট করছে। তো এখন এখানের মধ্যে আমরা কি ফোর্স ইন নিউটন, ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের ফোর্স আর এক্স অ্যাক্সিসে হলো ডিসটেন্স সি। তো এখন তোমরা যদি গ্রাফটা ঠিক মতো আঁকো, গ্রাফটা এমন একটা পাওয়ার কথা যে একটা পেস্ট ফিট লাইন আঁকতে হবে। পেস্ট ফিট লাইন মানে কি শ্রাবণ, সবগুলি গ্রাফ পয়েন্টের ভিতর দিয়ে যে পাস করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কি হবে সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাবে, তাই না? আবার ইকুয়াল অ্যামাউন্টস অফ পয়েন্ট উপরে আর তো ইকুয়াল, ওটা রাফলি ইকুয়াল, একদম এক্স্যাক্টলি 3টা পয়েন্ট উপরে 3টা পয়েন্ট নিচে থাকলে তো ভালো, কিন্তু 4টা পয়েন্ট উপরে 2টা পয়েন্ট নিচে থাকলে এরকমও মাঝে মাঝে হয়, ওইটা তো আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, বাট যত ভালো মতো আঁকা যায় তত ভালো আর, ঠিক আছে? তো তখন এখানে তুমি কি পাবা, কিসের জন্য প্রবলেম, 5B3 তে, তাই না? সো B3 এর এখানের মধ্যে দেখো যে কি বলতেছে বুশরা, use the lines on the graph to find the distance for which force B and C are equal. তো তুমি যখন নাকি গ্রাফটা আঁকবা, এমন আসছে না বুশরা তোমার গ্রাফটা ইয়েলো কালার দিয়ে যেমন আঁকলাম? জি স্যার। তো এখন তারা যে এখানে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটা কি হবে, এখানে ফোর্স বি আর ফোর্স সি এর ভ্যালু সমান সমান না বলো তো? জি। সো তাহলে এই জিনিসটা আমাদের কাছে চেয়েছে যে ডিসটেন্সের ভ্যালু কত হলে ফোর্স বি আর সি সমান সমান হবে। সো তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট তোমার গ্রাফে যেটা পেয়েছো ওখান থেকে কি করবা, এক্স অ্যাক্সিসে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দেখবা যে ওইটার ডিসটেন্সের ভ্যালু কত আসে। যে আমরা যদি দেখি, দেখো এই যে তাদের গ্রাফটা এইটা, সো এই হলো ইন্টারসেক্টিং পয়েন্ট। তো ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই ভার্টিক্যাল একটা লাইন এনে দেখতেছি কত, সো এটা 40, 44, 48। তো
তো তার মানে এই ভ্যালুটা কত হবে 46 সেন্টিমিটার, তাই না? তো তাহলে ভাইয়া হ্যাঁ বলো। এখানে যে আমরা ওই যে গ্রাফটা লেবেল করবো সেটা কেউ যে ফোর্স বি এর রিডিং গুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একটার জন্য তো অলরেডি একে দিচ্ছে, যে ফোর্স সি এর জন্য তো একে দিচ্ছে, তাই না? এটা যে আঁকা এটা কিসের জন্য, সি এর জন্য। তা আমরা বি এর জন্য আঁকবো আর কি, যে বি এর ইনফরমেশনটা দিয়ে আঁকবো, যে ডিস্টেন্স যখন 0 ফোর্স তখন 5.1, ডিস্টেন্স যখন 20 ফোর্স তখন 4, ডিস্টেন্স যখন 40 ফোর্স তখন 2.9, ডিস্টেন্স যখন 60 ফোর্স তখন 2.0, দেন ডিস্টেন্স যখন 80 ফোর্স তখন 1.1, ডিস্টেন্স যখন 100 ফোর্স তখন 0.2। ওকে, তো তাহলে এই হলো আমাদের লাইনগুলা। তো এখানের মধ্যে আমরা কি করব, একটা বেস্ট ফিট লাইন গ্রাফ ড্র করব। ওকে, এরকম আমাদের একটা লাইন আনলাম, এই লাইনটাকে মনে করো অ্যাডজাস্ট করে এই একটা বসাইলাম, ঠিক আছে? রাফ একটা ডায়াগ্রাম তাড়াতাড়ি করে ড্র করছি। তো এখন এখানের জন্য কাজটা কি দেখো, কত আসে এটা, 46 সেন্টিমিটার। সো এখানে গ্রাফ থেকে যখন রিডিং নেবা বুশরা, তোমার একটা রেঞ্জ অ্যালাউ করবে, তো এখানে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। তো তার মানে 45 থেকে 47 সেন্টিমিটারের মধ্যে যে কোনো রিডিং আসলেই হবে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, স্যার এটা বলো। যদি মানে 1 সেন্টিমিটারের বেশি এদিক সেদিক যায় তাহলে কি নাম্বার কেটে দিবে? ইয়েস, কেটে দিবে, বিকজ 1 সেন্টিমিটারের বেশি এদিক সেদিক যাওয়া মানে তোমার গ্রাফ আঁকাতে ভুল হয়েছে, তো এর জন্য তোমার রিডিংটা ঠিক মতো পাও নাই, বুঝতে পারছো? এরপরে সি নাম্বারে কি বলতেছে, যে সাজেস্ট ওয়াই নিদার ফোর্স সি নর ফোর্স বি বিকামস 0। এখানের মধ্যে কি বুঝো নাই বলো? গ্রাফ পেপারে যখন নাকি তুমি এই দুটো আঁকছো, যে ব্ল্যাক লাইনটা কিসের জন্য সুভা? ফোর্স সি। ফোর্স সি। আর ব্লু লাইনটা কিসের, ফোর্স বি। এই দুটো যেখানে ইন্টারসেক্ট করছে, এখানে কি দোনোটা ফোর্স সমান নাকি না? তো দুইটা ফোর্স সমান কোন ডিসটেন্সের জন্য? ওই ডিসটেন্সটা আমরা এই বরাবর ডিসটেন্স অ্যাক্সিসে যে ডিসটেন্সের ভ্যালুটা পাবো এটার জন্য হবে না? তো তাহলে এই ডিসটেন্সটাই আমাদের ওই ফোর্স কি বলে, ওই ডিসটেন্সের ভ্যালু যার জন্য ফোর্স বি আর সি সমান সমান। প্লাস মাইনাস 1 সেন্টিমিটার কেমনে পেলাম? প্লাস মাইনাস 1 সেন্টিমিটার বলছি যে তুমি গ্রাফ থেকে যখন রিডিং নিবা তখন তোমাকে একটা রেঞ্জ অ্যালাউ করবে, যে তোমার যে এক্স্যাক্টলি 46 আসতে হবে এমন কোনো কথা নাই। 45 থেকে 47 সেন্টিমিটারের মধ্যে যে কোনো অ্যান্সার আসলেই তারা তোমাকে মার্কস দিবে, এটা বলছি। এরপরে কি বলতেছে সি নাম্বারে, যে ফোর্স বি ফোর্স সি কোনোটাই পুরাপুরি 0 হচ্ছে না কেন? আমাদের তো এমন মনে হওয়ার কথা কি, যে এই 5 নিউটন ওয়েট পুরাটা বি এর নিচে আছে, তো তার মানে সি এর এখানে তো কোনো ফোর্সই নাই, তো সি এর ভ্যালু তো 0 আসার কথা, কিন্তু 0 আসতেছে না কেন? বিকজ এইখানের মধ্যে আবার সেম কথা, তাদেরকে কিসের মধ্যে ঝুলায় ওয়েটের রাখছি? এগেইনস্টে যেতেছে। কিসের এগেইনস্টে? ওয়েট। ওয়েটের এগেইনস্টে যাচ্ছে এইখানের মধ্যে এমন কথা না, যে এখানে দেখো যে তোমার তারা বলতে চাইতেছে এটা কি, এই 5 নিউটন ওয়েটটাই তো আমাদের এক্সার্ট করা ফোর্স নাকি? জি ভাইয়া। তো এখন 5 নিউটন ফোর্সটা পুরাটা যদি নিউটন মিটার বি এর নিচে থাকে, তো তার মানে নিউটন মিটার বি এর রিডিং কত দেওয়ার কথা, 5 নিউটন দেওয়ার কথা, আর সি এর রিডিং দেওয়ার কথা কত, 0 দেওয়ার কথা না? 0। কিন্তু সি এর রিডিং নিজেদের দেখাচ্ছে weight আছে। 0.4 আর এইটা রিডিং দেখাচ্ছে 5.1। তো এটা কেন? বিকজ তুমি যার উপরে এগুলাকে সাপোর্ট করে রাখছো, রুলারের উপরে, রুলারের নিজের একটা ওয়েট আছে না? রুলারের ওয়েটটাকে কি আমরা কনসিডারেশনে নিছি? না ভাইয়া। সো তার মানে কোন ফোর্সই 0 হচ্ছে না কেন? বিকজ দ্য
রুলার ইটসেলফ হ্যাজ আ ওয়েট, তাই না? বিকজ দ্য রুলার ইটসেলফ হ্যাজ আ ওয়েট। বুঝতে পারছো? তারা আবার একটু বলবেন কোন জিনিসটা? যে স্যার কেন 0? তুমি এখানের মধ্যে বলো রুলারের ওয়েট আমরা কনসিডারেশনে নিছি নাকি নেই নাই এতক্ষণ? না। তো তাহলে যখন নাকি 5 নিউটন ফোর্সটাকে 5 নিউটন ওয়েটটাকে কি করলাম, 5 নিউটন ওয়েটটাকে যখন নাকি নিউটন মিটার বি এর নিচে রাখছি, মানে কি ডিসটেন্স হলো 0। এই যে ডিসটেন্স যখন 0, তো তার মানে কি পুরো 5 নিউটন ওয়েটটা কার নিচে আছে? নিউটন মিটার বি এর নিচে আছে। তো তার মানে এখানে রিডিং কত আসার কথা? 5 নিউটন ওয়েট পুরাটা নিউটন মিটার বি এর উপরে পড়ার কথা। তো তাহলে সি এর ভ্যালু কত হওয়ার কথা ছিল? পুরা 5 নিউটন ফোর্সটা যদি নিউটন মিটার বি পায়, তো তাহলে সি এর ফোর্সের ভ্যালু কত হওয়ার কথা? 0। 0 হওয়ার কথা। কিন্তু 0 কি হচ্ছে? রিডিং কি 0 দেখাইছে কোন জায়গায়? কোন জায়গায় কি রিডিং 0 আছে? কেন হয় নাই 0? আমাদের ওয়েটটা তো 5 নিউটন ওয়েট। তো তাহলে পরে এইটা তো পুরাটা আমরা কনসিডারেশনে নিতেছি, তো তাইলে পরেও কেন আমাদের রিডিংটা 0 হইতেছে না? বিকজ উই আর মিসিং সামথিং। কোন জিনিস? এই যে রুলারটা আছে, এই যে রুলারের নিজের একটা ওয়েট আছে না? ইয়েস স্যার। তো তাহলে রুলারের ওয়েটটাকে কোন জায়গা থেকে কাজ করাইতে হয়? তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। তো তাহলে রুলারের ওয়েটের জন্য কি হইতে পারবে না? ফোর্স বি বা ফোর্স সি কোনোটাই পুরাপুরি 0 হইতে পারবে না, বিকজ ওয়েটটা তো অলওয়েজ সেন্টারে। তো তার মানে ওয়েটের কিছু প্রপোর্শন অলওয়েজ সি তে, কিছু প্রপোর্শন অলওয়েজ বি তে থাকবেই। তো এর জন্য ফোর্সের ভ্যালুটা কখনো কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। এই জিনিসটা তোমাদের একটু আগে যে এখানের মধ্যে এতগুলা টাইম নিয়ে বুঝাই আসলাম, এটা কেন? তাহলে যেন পরের গুলাতে তোমাদের এগুলা বলে দিতে না হয়। তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য যদি একই টাইপের প্রবলেম যদি তোমরা বলোই, তোমাদেরকে আগে থেকে মার্কস দিয়ে রাখার পরেও যদি তোমাদের ওয়েটের ক্যালকুলেশনের মধ্যে তোমরা ভুল করো, তো তাইলে পরে তো তোমাদেরকে মার্কস দিয়ে কি লাভ? তোমাদের সলিউশন একটা করায় কি লাভ, দুইটা করায় কি লাভ? আমি এই ওয়ার্কশিটে সব কোয়েশ্চেন করাই দিব। সিমিলার আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে যখন দেওয়া হবে, তখন তোমরা ওইটার মধ্যে আবার প্রবলেম ফেস করবে। সো তাহলে পড়ালেখা করে কোনো লাভ হবে? তোমাদের যে একটা জিনিস শিখতেছো, ওই কনসেপ্টটা একটা জায়গায় প্রবলেম সলভিং করার পরে বাকি জায়গাতে অ্যাপ্লাই করতে পারতে হবে। একটা জিনিস শিখার পর প্রত্যেকটা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন বেসিসে যদি তুমি একই টাইপের প্রবলেম বের করতে থাকো, তো তাহলে পরে তো আসলে তোমার নলেজ বাড়তেছে না। জাস্ট যখন এটা তখন তুমি জাস্ট সলভ করতেছো, এইটাই। Question number 6, question number 7, question number 8. Question আরো অনেকগুলো আছে। So তোমাদের এটার জন্য আমাদের নেক্সট দিন আবার ক্লাস নেওয়া লাগবে। বাকি পার্টটুকু আমরা মানডের ক্লাসে শেষ করব, ঠিক আছে? মানডেতে শেষ করে, সাবমিশন। হ্যাঁ মানডের ক্লাসে শেষ করো তোমরা, টিউসডেতে ফিজিক্স একটা সাবমিট করো, সমস্যা নেই। ওকে ভাইয়া 11 নাম্বারটা একটু করাবা খালি। কি বললাম? নেক্সট ক্লাসে করাবো বলছি না? ভাইয়া ওইটা করলে শেষ হয়ে যেত আমার অ্যাসাইনমেন্টটা। 11 নাম্বার কি সমস্যা বলো? কোন কত নাম্বারে? 11 নাম্বার 11 এর 11 এর বি এর 3 নাম্বারটা। 11b3 কি বলতেছে? Explain how the force applied at B would need to change if the distance from pivot A is increased. So এখন pivot হলো fixed, এখন তোমার ডিসটেন্সের ভ্যালু এ থেকে যদি পিভটের ডিসটেন্স বাড়াই, তো তাহলে কি হবে? ডিসটেন্স বাড়াইলে মোমেন্ট কি বাড়বে নাকি কমবে? বাড়বে। মোমেন্ট বাড়বে।
তো তাহলে মোমেন্ট যদি বাড়ে, তো ওই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য বি এর ওখানে মোমেন্টটাকে কি করাইতে হবে, বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? ফোর্স দিয়ে বাড়াতে হবে। সাফন বুঝতে পারতেছো কি বলতেছে এখানে? হ্যাঁ ভাইয়া। তো তাহলে তোমার মোমেন্ট দুইটাকে তো ব্যালেন্সে থাকা লাগবে ইকুইলিব্রিয়ামে আসার জন্য। তো এখন পয়েন্ট এ থেকে পিভটের ডিসটেন্স যদি বাড়ায় দেই, তো তাহলে তার জন্য কি হবে, মোমেন্টের ভ্যালুটা বেড়ে গেল। তো ওই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য কি লাগবে, ওই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য তোমার অপোজিট ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্ট দিতে হবে। কিন্তু বি এর সাথে তো ডিসটেন্সটা ফিক্স, সো ডিসটেন্স কনস্ট্যান্ট, তাহলে ফোর্স বাড়ায় আমাদের কি করতে হবে, মোমেন্টটাকে বাড়াইতে হবে না? ইয়েস ভাইয়া। তো তাহলে এখানে 11 নম্বরের B3 তে কি বলছে, এই যে সিন্স ডিসটেন্স টু এ ইজ গ্রেটার, তো এর জন্য মোমেন্ট বেড়ে গেল। তো তাহলে ডিসটেন্স তো বি এর থেকে বাড়ে নাই, বি এর জন্য তো ডিসটেন্স সেমই আছে। তো তাহলে ওই যে এ এর জন্য যে মোমেন্টটা বেড়ে গেছে, ওই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট ডিরেকশনে তোমার কি করতে হবে, ফোর্স বাড়ানো লাগবে। ফোর্স বাড়ানো লাগবে। তো তাহলে এই জিনিসটাই। থ্যাঙ্কস ভাইয়া। ওকে, এ নাম্বারের এখানে মধ্যে কি জিনিসটা, যে ডেসক্রাইব হাউ দ্য লিভার আর্ম ইজ ইউজ টু মুভ দ্য বোল্ট। তো লিভার আর্মটা ইউজ করে, লিভার আর্মটা দেখো কি করা হয়, এদিকে আমরা পিছে টান দিব, বুঝছো? পিছে টান দিলে কি হবে, এই স্প্রিংটা স্কুইজ হবে, যে স্প্রিংটা কম্প্রেস হবে, বুঝছো রাফিদ? যখন নাকি আমরা বিটাকে ওইদিকে টান দিব, তো তখন কি করবে, এই স্প্রিংটা স্কুইজ হবে। স্প্রিংটা স্কুইজ হলে তখন কি করবে, দরজার লকটাকে ছেড়ে দিবে। কেমন জিনিস, এই যে লিভার আর্ম অর দ্য বোল্ট মুভস টু দ্য লেফট, এই যে আমরা এটাকে কি করতেছি, লিভার আর্মটাকে, যে বি এর এখানে ফোর্সটা দেখো কোন দিকে, অ্যারোটা দিয়ে দিছে না, কোন দিকে টানতেছি, তাকে লেফটের দিকে টানতেছি নাকি? তো তাহলে এই যে তাকে লেফটের দিকে টানলে পরে তখন কি হইতেছে, এটা লেফটের দিকে যাবে। তো এই কথা বলছে যে ডেসক্রাইব হাউ দ্য লিভার আর্ম ইজ ইউজড টু মুভ দ্য বোল্ট। তো লিভার আর্মটাকে কোন দিকে পুল করতেছি, দ্য লিভার আর্ম ইজ পুলড টু দ্য লেফট অর ইট মুভস টু দ্য লেফট। তো এখন স্প্রিং এর দরকারটা কি, স্প্রিং কি করে, সে তো ইলাস্টিক বিহেভিয়ার শো করে, যে ফোর্স এক্সার্ট করবা সে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিলে সে কি করে, আগের পজিশনে চলে আসে না। সো এর জন্য স্প্রিংটা দরকার, কি করবে, টু রিটার্ন দ্য মেটাল বার টু দ্য রাইট, যে সে যেন আবার আগের পজিশনে ফেরত নিয়ে আসে, যে টু পুল ইট ব্যাক এগেইন, যে একবার তো টান দিয়ে আমরা লকটা খুলছিলাম, দেন আবার ছেড়ে দিলে যেন কি করে, ওই লকটাকে বা মেটাল বারটাকে আবার আগের পজিশনে নিয়ে আসে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। বাকিদের যাদের প্রবলেম গুলো বাকি আছে, ইদার তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প নিয়ে যদি শেষ করতে পারো তাহলে তো ভালো, মার্ক স্কিম তো অলরেডি দেওয়া। আর তোমরা একটা কাজ করতে পারো, যাদের নাকি বাকি কোশ্চেন গুলোতে প্রবলেম, তোমাকে ইনবক্সে বললে পরে আমি কালকে এগুলো বুঝাই দিব। ওকে, সো এখন ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।